এসএসসি এমসিকিউ সাজেশন সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যার 1 নাম্বার পার্টটা শেষ করছি। সেখানে আমরা মূলের সংখ্যা অম্লের সংখ্যা কিভাবে করবো বের করবো, বড় বড় অম্লের সংখ্যা মূলের সংখ্যাগুলো কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবো তা কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি। তো গত ক্লাসে স্মার্ট ফোন দিয়েছিলাম, আজকে ল্যাপটপে নিচ্ছি। এর জন্য দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে ইদানিং প্রচুর পরিমাণ কারেন্ট যাচ্ছে, বারবার ইলেকট্রিক যাওয়া আসার কারণে সিস্টেম এরকম একটা সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্যালকুলেটর স্লো কাজ করতেছিল, অনেক সময় লেগে যাচ্ছিল আমার ক্লাসটা নিতে। তো আজকে যাচ্ছি যাতে ক্যালকুলেটর দিয়ে আমি স্মুথলি সবগুলো দেখাতে পারি, যদি আমরা মূলত আজকে নেওয়া। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আমাকে অবল সংখ্যা, মূল সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা পড়ছিলাম। আজকে পারবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? মূল সংখ্যা বা মূল সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয়, তাই দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। সহজ হিসাব, যেটা দশমিক সংখ্যা এটা আবার কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপরে যদি আমরা একটা জিরো দিয়ে দিই, তাহলে এটি কি হবে? এটা দশমিক ভগ্নাংশ সংখ্যা হবে। 2 এর পরে আমি 2.5 লিখলাম, এটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপরে দেখো যে 1.1414 এরকম দেওয়া আছে, সবগুলো কি হবে? দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবং দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে পার্থক্য আছে আবার। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো তোমরা নাম দেখে বুঝতে পারছো অসীম কোনটা হবে, অসীম কোনটা হবে। অসীম কোনটা? যার দশমিকের পরে অঙ্কগুলো সসীম হবে। যেমন ধরো 1.25। দুইটা সংখ্যা আছে দশমিকের পরে, দশমিক ভগ্নাংশ। আর যদি অসীম বলতে কখন হবে? তখন তো বলতে 1.25324 চলতেই আছে। যখন চলতে থাকবে এটা চলে কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, বুঝছো? তো এরপরে আমরা চলে যাই আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যায়। তো গত ক্লাসে আমি একটু হালকা বলছিলাম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে। তো আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা কোনগুলো? ধরো তোমার হচ্ছে এর পিছনে দশমিকের পরে 1.12, আবার আছে 1, 2, 1, 2, এভাবে চলতেই আছে। মানে একটা জিনিস দশমিকের পরে বারবার আসতেই আছে। বা তাই এটা হচ্ছে তোমার আবৃত দশমিক সংখ্যা। বা এরকম হইতে পারে 1.5, 2, 2, 2, 2। মানে তোমার হচ্ছে দশমিকের পরে তোমার দেখা যাবে যে একই সংখ্যা বারবার আসতেছে, এটা হচ্ছে আমার কি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 2 বারবার আসতেছে, 2 হচ্ছে, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কি বলে? পুনঃপুনিত বলা হয়। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি আমরা হচ্ছে 1.52, এর উপরে একটা ফটা দিব। এই ফটাটা হচ্ছে আমার কি পুনঃপুনিক। আবার এটা এইভাবে লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে আমরা 1.12। যে দুইটা সংখ্যা বারবার আসতেছে, দুইটা সংখ্যার উপরে কি হবে? আমার পুনঃপুনিক হবে। ঠিক আছে। আর এরপরে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যদি তোমার হচ্ছে অঙ্কের পুনরাবৃত্তি না হয়, মানে না যদি হয়, তাহলে এরকম হলো 1.256, 8, না 1, 3, ওসব সংখ্যা আসতে আছে, সেটা তোমার কি অনাবৃত। এটা আবার কি অনাবৃত। তো এখানে বলা আছে একটু, এখানে অনাবৃত হবে। আর এটা হচ্ছে আমার যদি একই সংখ্যা বারবার আসে, এটা আবার কি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। এখন বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি? বাস্তব সংখ্যা কি? এই যে যতগুলো সংখ্যা পর্যন্ত পড়লাম, সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। আসলে মূলদ হোক, অমূলদ হোক, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যায় হোক না কেন, সবগুলো কেন, সবগুলো আমার কি বাস্তব সংখ্যা। তাহলে কি অবাস্তব সংখ্যা পৃথিবীতে আছে? হ্যাঁ, অবাস্তব সংখ্যা পৃথিবীতে আছে। তোমরা যদি একটু ক্যালকুলেটর বের করে √-1 দাও ক্যালকুলেটরে, -1 যদি তোমরা দাও, দেখবা কোনো মান আসতেছে না, ম্যাথ এরর আসবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর যেন একটু দেখি, একটু √-1 দিয়ে এই ধরো √1 এটা দিলে এটা ম্যাথ এরর আসবে। ঠিক আছে। এরকম √-1 বা আরো অনেক ধরনের সংখ্যা আছে, যেগুলোকে জটিল সংখ্যা বলা হয়। জটিল সংখ্যা সম্পর্কে বিস্তারিত তোমরা হচ্ছে ইন্টারনেট জানতে পারবা। ঠিক আছে। তো তার মানে বাস্তব সংখ্যা ছাড়াও কিছু অবাস্তব সংখ্যাও আছে, সেগুলো কমপ্লেক্স নাম্বার বলা বা জটিল সংখ্যা বলা হয়। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কি √-1। √-1 কে বলা হয় আই বা ইমাজিনারি নাম্বার। তাহলে অবাস্তব সংখ্যা কি কি বলা হয়? জটিল সংখ্যা বলা হয়। তারপর ইমাজিনারি নাম্বার ইংলিশ নাম্বার বলা হয়। যাই হোক, সেটা কোনো জানার বিষয় না। এখন জানা রাখো এই পৃথিবীতে অবাস্তব সংখ্যাও আছে। ঠিক আছে। তো এরপরে দশমিক সংখ্যা এটা পড়লাম, তখন বললাম 1.25, বা তোমার হচ্ছে এরকম 2.36 এরকম বললাম। এখন দশমিক সংখ্যার মানগুলোর মধ্যে আর পার্থক্য আছে। কেমন পার্থক্য? একটাকে বলা হয় কোন একটা দশমিকের স্থান। প্রথমে আমি বললাম ধরো এটা একটা আছে 1.2567, তাই বললাম এই সংখ্যাটাকে আমাকে 2 স্থান পর্যন্ত মান কত হবে, এবং 2 স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। এখন তোমাকে তুমি একটু উদাহরণ দিতে ধরো আহ দুই দুই কি বলছে, 2 স্থান পর্যন্ত মান, 2 স্থান পর্যন্ত মান যদি ওয়ানের পরে 2টা সংখ্যা নিব, তাহলে স্থান পর্যন্ত মান দেবে, তখন কিন্তু কোনো ঝামেলা নাই। ডাইরেক্ট শুধু আমরা 1-এর পরে 2 স্থান মান নেব।
3 4 মানে 3 কমান্ডে 4 4 ঠিক আছে। বুদ্ধি পাওয়ার বলে যে এটির দশমিকের পরে তিন ঘর পর্যন্ত আসন্ন মান লিখো। এই যে 1.256 আছে, এরপরে 3 ঘর পর্যন্ত যে আসন্ন মান লিখতে বলে, তাহলে আসন্ন মান কিরকম হবে? 1.256 না হয় তখন 7 হবে। কেন হবে? এটা নিয়ম হচ্ছে হলো আসন্ন মান বলবে, তিন তুমি দেখবেন দুই ঘর বলতে লিখবে। তো 3 ঘরের পরে ঠিক আছে, এটা 5 মান কোথায় চরের থেকে বড় হয়, তাহলে আগের সাথে 1 যোগ হবে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই। ধরে এবার বলছে 1.325 আছে, ঠিক আছে। তোমাকে বললো 3 ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে? 1.32 লিখবা। এরপরে দেখবা 3 নম্বর ওটা 4 নম্বর ঘরে কত আছে, তাহলে কত আছে? 5 আছে। তাহলে তোমাকে কি আগের সময়ের সাথে এত 3 ছিল, 1 যোগ করা হবে 4 হবে। এক কথায় যদি তোমার যে যে ঘর পর্যন্ত বলছে 3 ঘর পর্যন্ত বললে 4 নম্বর ঘরে দেখবা যে সেটা তোমার হচ্ছে ঠিক আছে, কিন্তু 4 থেকে বড় হয়। তুমি 3 আছে 8 ছয় এক যোগ করো। চলো আরো দুইটা উদাহরণ করি। ধরো এবার আছে 2.223 আছে। আমরা করলো 2 ঘর পর্যন্ত আসল মান কত? তা দুই আবার আমি 2 হবে না, ঠিক আছে। কারণ যে এরপর 6 সেটা আছে, এটা কিন্তু ঠিক না, 3 আছে মানে 4 থেকে বড় হলে, তার থেকে বড় হলে 1 যোগ হবে। নিশ্চয় ব্যাপারটা? আচ্ছা, চলো আমরা এরপরে চলে যাই। এখন দেখো পুরো আমরা তো নাম্বার সিস্টেম শিখলাম, তোমার পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা সবগুলো কিন্তু এই যে একটা নাম্বার সিস্টেমের মধ্যে আছে। ওদের নাম্বার সিস্টেমের তো সবগুলো কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো ন্যাচারাল নাম্বার এরপর আছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে পারে, ঠিক আছে। তো সবার শেষে যেগুলো আছে তোমার হচ্ছে এরপরে রেশনাল নাম্বার আছে, রিয়েল নাম্বার আছে। তো এটা খেয়াল করতেছ, রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু রেশনাল নাম্বার মানে তার ভগ্নাংশ গুলো আছে, আর পূর্ণ সংখ্যা আছে, এবং হচ্ছে তোমার যে স্বাভাবিক সংখ্যা আছে। এখানে কি যে আমার হচ্ছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার কি আছে? কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আবার ভগ্নাংশের মধ্যে কিন্তু ইরেশনাল নাম্বার গুলো পড়ে না, মানে অমূল্য সংখ্যাগুলো পড়ে না, এই জন্য এগুলো কি বাইরে আছে। বুঝতে ব্যাপারটা? যাই হোক, এই ছোট্ট একটু মাথায় রাখবো, খুব একটা কাজে লাগবে না, তারপর একটু মাথায় রাখবো। তো এটা তো বললাম আমরা আরবি ভাষায় নেই সব, এবং হচ্ছে আরবি ভাষায় ভেঙে এসে বললাম। কারণ আরবি ভাষায় বললে একটা দেখো 3/11, তোমাদের কিন্তু 3/11 বসাও, তার দেওয়া কত আসে? 3 ভাগ 11 দিলাম, দেওয়া কত আসে? 0.277। তাহলে 3/11 কি আসলো আমাদের? 0.272727। বাংলা কিন্তু আস্তে আস্তে অসুখ বলেন তো। তাহলে এটা এখন কি? এটা এখন 0.27, এর উপরে দুইটা ফটা, যেগুলোকে বলা হয় কিলোকোণিক, ঠিক আছে। তাহলে এরপরে যদি 97/37 তোমরা তো লুটে করতে পারো। 97/37, তাহলে কত আসে দেখো? এটা আসতেছে আমার 2.62162। কত আসতে হবে? 2.62161 এরকম চলতে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো? এই জায়গাটা লিখতে পারি, লিখতে পারি 2.621। এবার কিন্তু 3টার উপরে পুরোপুরি হবে না, এবার হবে 2টার উপরে। মানে তোমার যখন পুরোপুরি 0 থেকে বেশি হয়ে যায়, 2 থেকে 20 সংখ্যা হয়ে যায়, তো শুরু এবং শেষটা দেয় সব নিজস্ব। একই তো সংখ্যা, মানে যেগুলো হচ্ছে বারবার একই আসে না। যেমন ধরো 2/5 যদি আমরা ভাগ করে ক্যালকুলেটর, 2/5 যদি আমরা এই কমাসে দেখো 0.4 আসবে। বারবার কি একই সংখ্যা আসতেছে? একই সংখ্যা কিন্তু আসতেছে না, 0.4। তারপরে তোমার লিখতে পারো 0.12, এর উপর 0 দিয়ে উপরে একটা লিখতে পারো। ফুলে লেখা হয়, এটা ওখানে কি অনাবৃত সংখ্যা আসে, কারণ এগুলো বারবার আসতেছে, ঠিক আছে। স্যার এখন আমরা যেটা মূলত শিখতে পারবে একটা আবির্ভাষক ভগ্নাংশ। যখন তোমার হচ্ছে এই যে আমরা একটা কি দেখলাম একটু আগে, আমরা তখন 3/11 ভগ্নাংশ রূপে ছিল, এটাকে আমরা দশমিক রূপে নিয়ে গেছি। এখন আমাদের শিক্ষা লাগবে যদি তোমার হচ্ছে দশমিক রূপে থাকে, তো সেটাকে আমরা কিভাবে ভগ্নাংশতে নিয়ে যাবো। তোমাদের 0/3 আছে, আমরা এটা দিয়ে ট্রাই করি।
তো একটা ভগ্নাংশের কি থাকবে, এখন কি থাকে আমাদের লব থাকে, আমার হর থাকে না। ভগ্নাংশে কি কি থাকে, লব থাকে এবং হর থাকে। তো যখন পুরোপুরি থাকবে, পুরোপুরি কিভাবে ভগ্নাংশে রূপান্তর করবো সেটা এখন দেখবো। তো প্রথমে দেখবো লবটা কি হবে, একটা ভগ্নাংশের লব কি হবে। তো একটা লব সবসময় তো আমরা কি করবো, সবসময় দেখবো যে হচ্ছে আগে দশমিকের পুরো সংখ্যাটা লিখে দিবা, যে সংখ্যাটা আসছে সেটা লিখে দশমিক ছাপ, দশমিক কি থাকে, 0 আর 3 থাকে, দশমিক হবে দশমিক লিখবেন। এরপরে দেখবা যে ওই সংখ্যায় কয়টা আবৃত সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা আবৃত সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা আবৃত সংখ্যা আছে, একটা আবৃত সংখ্যা আছে। কয়টা আছে, একটা। তাহলে কি লিখবা, একটা 9 লিখবা। দুইটা আবৃত সংখ্যা হয়ে গেলে দুইটা 9 লিখতা, তিনটা থাকলে তিনটা 9 লিখতাম। তাহলে 3/9 এটা থেকে যদি হিসাব করি, হিসাব করতে কি আসবে, 1/3 আসবে। তোমাদের ধ্যান কে বোর্ড রে 1/3 হবে, 1/3 যদি বলি তাহলে দেখো 0.333 চলে আসলো। 0.333 মানে কি, 0.38 ঠিক আছে। ঠিক আছে, কি যদি বাংলাদেশে রূপান্তর করেছে হচ্ছে হিসাবটা ঠিক আছে কিনা, বুঝছো? তো আমরা এরপর চলে যাই, এরপর কি আছে, এরপর একটা ট্রাই করি। 0.42 আছে, 0 কি 42 আছে। তাহলে এটাকে আমরা কয়টা গুণিক আছে, দুইটার উপর গুণিক আছে, দুইটা গুণিক আমরা দিলাম। তো এখন কি হবে বলো, তাহলে লব সম্পূর্ণ লিখে দিব, ঠিক আছে। এরপর নিচে কি করবো, দেখবো কয়টা গুণিক আছে, কয়টা গুণিক আছে, দুইটা গুণিক আছে। তাহলে নিচে কি হবে, নিচে হবে তোমার হচ্ছে 9 9, দুইটা 9 হবে, ঠিক আছে। তো এটা হিসাব করলে তোমার দেখবো যে বারবার হচ্ছে তোমার 0.42 আসতেছে। এবার ধরো আরেকটা আমি লিখি 0.4, এবার 42 দিলাম, বাট একটা গুণিক দিলাম। এই ক্ষেত্রে কি হবে, হিসাবটা হবে কিরকম, প্রথমে লিখবে ইস্টের উপরে কিছু বাড়ির উপরে উপরে আসবে 9, 9 ওইটা হবে, 9 হবে একটা, বুঝছো? তো এটা প্রবলেম থাকবে, ওইটা 9 হবে। এরপরে দেখবা দশমিক পরে সংখ্যা আছে কয়টা, তোমার এখানে ছাড়া সংখ্যা আছে কয়টা, দশমিকের পরে এখানে একটা আছে, তাহলে 9 পরে একটা 0 হবে, বুঝছো আমার কথা? আগে তো লব কম সংখ্যা লিখে দিবা, লিখে তারপরে বলছে এরপরে একটা মাইনাস চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন দিয়ে দেখবা যে কয়টা উপলব্ধি নাই, একটা উপলব্ধি নাই, তাহলে এটা বিয়োগ করবা। বুঝে গেল আমার? প্রথমে তো লব লিখবা, কি প্রথমে পুরো সংখ্যাটা ওভাবে লিখে ফেলবা, পুরো সংখ্যাটা লবে দেওয়ার পরে এরপর হচ্ছে তোমার যে সংখ্যা উপরে ছিল সেটা করা লাগবে। ওয়ান থাকতো তাহলে ওয়ানটাই বিয়োগ করা লাগতো। আর কি হবে, এটা হবে 9 0 যখন আছে, সরি আছে একটা বলে গেছে, ওই জন্য 9 লিখলাম, একটা লাইন লিখলাম। এরপরে দেখবে হচ্ছে কয়টা, ওই জন্য একটা 0। তাহলে এখান থেকে কি আসে, 30 বাই 90। আর ক্যালকুলেটর যদি আমরা এটা রিচেক করে নেই যে আসলে সব ঠিক আছে কিনা, তাহলে আমরা লিখতে পারি 38 ভাগ 90 ইকুয়াল আসলে 0.422222। তার মানে কি আমাদের হিসাব ঠিক আছে, বুঝছো? এরপর বড়টা আছে, আমরা আরেকটু দেখি, আর কিন্তু বড় আছে এখানে। তো বড়টা আমরা নিচে লিখি এখানে 42.23854। পুরোপুরি কার কার উপরে আছে, 8 পর্যন্ত, 8 থেকে 4 পর্যন্ত। তাহলে কয়টা সংখ্যার উপরে আছে, তিনটা সংখ্যার উপরে পুরোপুরি আছে, ঠিক আছে। তাহলে এটা একটা কি লিখবো, প্রথমত হবে আমার সংখ্যাটা 4223854। এরপরে বিয়োগ করা লাগবে, বিয়োগ কোনটা করবা, বিয়োগ হচ্ছে একদম শুরু থেকে কম পরে মিলাই বুঝাই তো, এরা ওই জন্য পরে ফোনে না জানাবে বেরো ইচ্ছি নাই, ঠিক আছে। এবার বেরো কি বেরো হচ্ছে, তার দুপুরে সম্পর্কে সময় পাবে লিখব বিয়ালগঞ্জ, এরপরে 2 3 পছন্দ আছে বুঝছে, অনলাইন আর নিচে কি, নিচে টপ পার্ট এখানে কিন্তু এইখানে কোনো আছে অল্প বয়সে, যেটা হচ্ছে লেখা শুরু হচ্ছে, লেখা শুরু হবে যখন 2 এর নিচে থাকে তখন শুরু না শেষ বিবেচনা করা হয়। তাহলে কটার উপর হচ্ছে, 3টির উপরে। রাইট রাইট রাইট, 3টা করে দিলাম, সব মশিন লাগে দেখবো তো সব কোনটা আছে, নিয়ে কাজ নিয়ে কাজ, ঠিক আছে। দশমিক নিয়ে কাজ কাজ, নিচে এরপর পরে দুইটা, এই দুইটা নিবো
2 2 3 8 5 4 মাইনাস 4 2 2 3 কত আসবে? উপরে আসলে 4 2 1 9 4 3 1। তো এটা আমি লিখতেছি না, এটা করে দিয়ে দেবেন 9 9 9 0 0 ইকুয়াল দিলে কি আসে? 42.283 সো এর শূন্য মান নিছে, ওই জন্য 854 দেখা যাচ্ছে, কিন্তু আসলে 854। ঠিক আছে, দিদার আসছে সামনে 43.2 ঠিক বুঝছো? আশা করি বুঝছো। তো এরকম আরো অনেকগুলো আছে, ঠিক আছে। তো সমঝোতা তাহলে লিখে দিচ্ছি যে নিম্ন ভগ্নাংশের লবটা কি হবে? লব হবে চতুর্থ ভগ্নাংশের তারপরে বিং মাটি সবটুকু এবং ময়াদিত হয়েছিল আমি বলতে পেয়ে যাবো বিং সব ঠিক আছে। ধরো ধরো তুলা প্রমাণে লিখ উপরে তবে বিং ফাইনাল এরপরে যেটা দরকার নাই এটা বিয়োগ করবো, আর নিচেটা ঠিক আছে সেটা লিখে দেবো। ঠিক আছে, ঠিক আছে। সবার সাথে আরো করবো, দেখতে ছবি নিবো আশা করি। চলো এরপরে চলে যাই। আচ্ছা, সদৃশ আগ্রী দশমিক এবং অসদৃশ আগ্রী দশমিক ভগ্নাংশ এই জিনিসটা কিন্তু আমরা করতেছি। দুইটা তোমাকে এখানে দশমিক সংখ্যা দিলাম আমি 12.45 আর একটা দিলাম 632 6.632। এখন এটার উপর পুরো লেখা আছে এখানে দুইটার উপর। তো তখন সদৃশ কখন হবে? সদৃশ তখনই হবে যখন দশমিক পরে যেমন হচ্ছে আবৃত আর আবৃত আর অবৃত তোর ইচ্ছে কোনো সংখ্যা বা নাম্বার সংখ্যা একই হবে। দেখো এখানে দেখো এই সংখ্যাটা আসলে দুইটা আছে, পুরোপুরি সংখ্যা এই সংখ্যাটা দুটো সংখ্যা আছে, তাহলে এখানেও দুইটা এখানেও দুইটা, এবং অপিত সংখ্যা দেখো একটাও নাই, দুটো 0 0 করে, আর দুটো সমান আছে, তাহলে এটা আমার কি সদৃশ পায়ে তুমি দেখবে ভাই এরকম মান না হবে, তাহলে এখানে দুইটা তাহলে হচ্ছে আমার ভগ্নাংশ। ঠিক আছে, এখন এরপরে দেখো এটা তোমার হচ্ছে কত কিছু বানাবে এখানে দেখো 0.3456 এখানে দেখো 7.45789। এখানে কিন্তু তিনটা আবৃত সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে দশমিকের পরে, এখানেও কিন্তু তিনটা আবৃত সংখ্যা আছে, বা এখানে দুইটা অনবৃত আছে একটা অনবৃত আছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে কি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। বুঝছো আমার কথা? অসদৃশ কখন হবে আর সদৃশ কখন হবে? আসে না, এনসিবি আসে না, তারপরে তোমার করে দিলাম আর কি। তোমরা নেক্সট চলে যায়। এখন দেখো দেখো 5.6 7.345 2.78423 করতে বলছে সব দৃষ্টি না আবার কি গুলো পড়ে সব আছে, কিন্তু এটা লাই। ঠিক আছে, এটাকে সব দেশে কেমনে রূপান্তর করা চাই সেটা হচ্ছে এখন প্রশ্ন। তাহলে এখন তো এটা রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি করবো? প্রথমত আমাদের তো প্রত্যেকটা ক্ষেত্রে পুরোপুরি সংখ্যা সমান হতে হবে, এবং হচ্ছে আপনাদের সংখ্যা সমান হতে হবে, নর্মাল সংখ্যা নব্বই যেগুলো আবার পুরোপুরি সেগুলো সমান হতে হবে। নর্মাল সংখ্যা বলতো যেখানে দুইটা আছে এখানে একটা আছে এখানে একটাও নেই, এই অবশ্যই দুইটা ধরতে লাগবে। তো অবশ্যই কয়টা ভাঙতে রাখবে? দুইটা ধরতে লাগবে। এখানে আমি একটু ক্লিয়ার করে দেই। তাহলে অনবৃত সংখ্যা কত লাগবে? দশমিকের পরে লিখি আমরা অনবৃত। অনবৃত সংখ্যা আমার কয়টা লাগবে দশমিকের পরে? 2। ঠিক আছে, আর আবৃত কয়টা লাগবে? আবৃত সংখ্যা সবার সমান হতে হবে না? তাহলে এখানে দেখো এর আছে কয়টা? এর আছে একটা, এর আছে দুইটা, এর আছে কি আবার তিনটা আছে। ঠিক আছে, তো এখন যদি আমি নর্মাল সেন্সে বলি আমাদের তিনটা লাগবে, আমাদের অনাবৃত সংখ্যা আবৃত সংখ্যা তিনটা লাগবে। তাহলে যদি আমরা এটাকে এরকম লিখি এই যে 7.345 লিখি, তারপর এবার পুরোপুরি দেই, তাহলে কি ঠিক হবে? এটা ঠিক হবে না। কেন? কারণ এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে 7.345 তারপরে হচ্ছে আবার 454 এরকম হচ্ছে, সংখ্যা আসলে এরকম, সংখ্যাটা আসলে এরকম না, তাই না? সংখ্যাটা কিরকম? সংখ্যাটা আসলে এরকম কথা 7.34545 এরকম হওয়ার কথা, কারণ দুইটা বারবার আসবে। তাহলে কি আমরা তিনটাই সর্বোচ্চ, তাহলে কি হবে? মনে রাখবা আবৃত থাকবে ক্ষেত্রে থাকবে সেটাই হবে। আবৃতর ক্ষেত্রে
তোমরা দেখো এখানে দেখো একটা আছে, একটা আছে, এখানে কটা আছে, দুইটা আছে, এখানে কটা আছে, তিনটা আছে। তো তোমরা কি করবা, এই তিনটা সংখ্যার আগে লসাগু করে নেবা। তো এই 1 2 3 এই তিন লসাগু কত হয়, 6 হয়। তো তোমার ভিতরে সংখ্যা কত হবে? 6টি হবে। বুঝতে পারো কথা? যখন তোমার লব্ধিত ক্ষেত্রে কি করবা, এই যতগুলো আছে লব্ধিত সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে সেটা হবে। আর হবে আমি তো যেটা দেখবি যে তোমার হচ্ছে তিনটা সংখ্যা যতগুলো লসাগু কত, তাহলে তখন দেখো 5.6 কে আমরা এভাবে লিখতে পারি, 1 2 3 4 5 6 7 8 লিখতে 8টা নিলাম কেন? দেখো আমার অবৃত লাগবে কয়টা, আমার অবৃত লাগবে কয়টা, 2টা। আর আমার অবৃত লাগবে কয়টা, 6টা। তাহলে 2 আর 6 কত হয় বলতো? একটা না কি বলতো, 2 আর 6 8 হয়। ওই জন্য ওটা নেই, 2টা আমরা অবৃত রাখি, তারপর আমরা 6টা পুরোপুরি দিয়ে দিলাম। এটা কি আমার হয়ে গেল, এটা প্রশ্ন হয়ে গেল। আগের উপর দেখি 7.3 লিখি, 7.3। এবার আমরা কি করবো, 4 5 4 5 4 5 1 2 3 4 5 6 7 4 5 4। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এই দেখ এখান থেকে এখান থেকে আমরা পুরোপুরি লিখতে দিই। আমাদের বারবার যদি দাও দেন সেম সংখ্যায় আসতেছে। এরপরে দেখো 10.7 8 4 2 3 4 2 3। এরপরে করে হবে এখান থেকে এখানে। এখন দেখো তিনটা সংখ্যায় কিন্তু বারাট হচ্ছে 2টা, বুঝছো? কয়টা এবং সংখ্যাও কি সেম আছে। আচ্ছা আরেকটা জিনিস, আমি বলে সবাই ইংরেজি লিখতেছি না বাংলা লিখতেছি, সবাই ইংরেজি লিখে রিসেন্সিতে সব বাংলা লিখতে হয়, ওই জন্য একটা ধারণা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট চলে যাই। এটা তোমাদের হোমওয়ার্ক, এগুলো আমি করতেছি না, এগুলো হোমওয়ার্ক থাকলে তোমাদের এখান থেকে এমসিকিউ আসে না। তো তোমরা এগুলো করে নিও, হোমওয়ার্ক এগুলো তোমাদের জন্য, এটা পাঠিও। এই যে এখন এমসিকিউ চলে আসি আমরা। এখন দেখো কি বলে, যেটা ফোর ফাইভ এগুলো করতে হবে, হবে তারপরে আমরা শিখি, তারপর ফোর ফাইভ লিখি নাই, হ্যাশ করতে লাগবে, জিরো করতে লাগবে, সেটা আমরা করবো না, জিরো হ্যাশ করলে সেটাই আসে। ঠিক আছে, আর নিচে কি হবে, দুইটার উপরে পড়ে গেছে, যেটা উপরে উপরে করলে কত হয়, 99 হয়। তো 99 কারণ 45/99 কোনটা আছে, এটা তো নাই, তাহলে আমরা কি করবো, এইটা আমরা এখন ক্যালকুলেটরে বসাই দেবো। দেখো 45/99, দেখো যেটা এটা তাহলে এবার কি করবা, একটু ভগ্নাংশ রূপ লাগবে। এই আমি কিন্তু বলছিলাম গত ক্লাসে বলছিলাম না, এই যে এই দিকে 90/11 চলে আসছে, 11 অপশনে আসি, সে কোন নাম্বারে, বি নাম্বারে। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বুঝছো? আর একটা শর্টকাট তোমাকে বলে দেয়, আমার এটা নর্মাল ছিল, যেহেতু সব ফুটবল ছিল, পুরোপুরি ছিল ডাইরেক্ট, তোমার ডাইরেক্ট করতে করতেছে না, মানে ধরে হয় নাই। বাট যখন বড় বড় সংখ্যা থাকবে, তুমি যদি এভাবে হিসাব করতে না চাও, তোমার একদম একটু সিস্টেম হবে, অপশন টেস্ট। তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেটরে তুমি হচ্ছে এক এক করে অপশনগুলো বসাও, প্রথমে কি অপশনে কি আছে, 41/9 দিয়ে ইকুয়াল দিয়ে দাও। দেখো কি আছে, 0.414, 4141141। এখানে কি আছে, 0.45। তাহলে এটা কি অ্যান্সার হবে, হবে না। তাহলে এরপরে চেক করবো আবার 5/11 দেখি, দেখো 0.454545। তার মানে কি, দেখো অ্যান্সার কোনটা হবে, এটাই হবে। ঠিক আছে, ওইটা ভুল দিলে আমাদের 4545 হবে। এটাকে বলে অপশন টেস্ট সিস্টেম। ঠিক আছে, বুঝবো না কি করবো না করবো, তো অপশন জাস্ট ডিরেক্ট করে ফেলবো, দেখবে যুক্তি পাই যাচ্ছে তোমার। বুঝছো? ওকে নেক্সট ব্যাপারটা দেখো, এটা পরে 30 করলে পাওয়া যাবে। তাহলে মানে কি করতে পারে, তাহলে কি হবে, 8 3 - 8 কি হবে, কত গেছে, একটা নাই, একটা রকম নাই, তার সঙ্গে দেখবে শুনি, তাহলে 83 - 8, 83 - 8 করলে কত আসে, 5 তাহলে হচ্ছে তোমার থাকতেছে 75/90। এটাকে আবার ক্যালকুলেটর তথ্য রাখবে বা তোমরা হাতে করে হিসাব করতে পারো। 75/90 করলে কত হয়, 0.83 হয়। দিস চাপলে 5/6, 5/6 অপশনে আছে, এই তাহলে তো ক নাম্বার। ওই জন্য বললাম যে হিসাব আসলে হিসাব না করে 5/6 আছে, 5/6 দিয়ে দাও। সরি এই যদি এরকম আসে, তাহলে এবিসি চাপ দেবে, চলে আসবে 0.833। ঠিক আছে, এটা ক্যান্সার পাই গেল তুমি, যে প্রথমটা অ্যান্সার, এটার পরে ধীরে ধীরে বারবার আছে প্রথমটা অ্যান্সার, বাকি অ্যান্সার গুলো অপশন টেস্ট করতে হচ্ছে না। যদি কপাল খুব খারাপ হয় তাহলে তোমার হয়তো ঘূর্ণির বন্ধ অপশন টেস্ট করতে হতে পারে। বাট দেখো নর্মাল করার থেকে এর মধ্যে বড় গুলো চান্সই নাই, কোনো চান্সই নাই। এই জন্য ক্যালকুলেটর তোমরা যতবার ইউজ করবা। ঠিক আছে, তোমরা নেক্সট চলে যায়।
এটা আমরা ক্যালকুলেটর করতে পারি, ঠিক আছে? তো এটা আমরা ক্যালকুলেটরে এটা হাতে তুলে না করি, তুমি হাতে তুলে ক্যালকুলেটর করে দেয়, ঠিক আছে? অপশন শুনবো, তাহলে হচ্ছে কি 2 11 2 1 1 9 0 0 ইকুয়াল দিলে আশা করতে হবে 2 3 4 4 4 এটা কি হবে? হবে না। চলো এসে এটা ঠিক নেই, ভগবান আমাকে আসতে লাগবে, 2 3 4 2 3 4 2 3 4 এরকম আসতে লাগবে। এটা আসছে কি কাল 2 3 4 4 4 এটা হবে না, হবে না। ওকে, নেক্সট অপশন চুজ করি 2 3 4 5 9 0 9 0 9 এটাও কি হবে? এটা তো 2 5 7 আসছে না, এটা হবে না। এরপর তুলে দেয় 2 3 4 5 9 0 0 এটাও কিন্তু হবে না আমার মনে হচ্ছে। দাও এটা শুধু এটা শুধু টু ফিক্স, এটা হচ্ছে না। মানে এটা করতে হবে তাহলে ঘর এটা টু সিক্স ওয়ান 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 এটা ওদের দেবে 2 3 4 2 3 4 2 3 4 ক্লিয়ার? ওকে, বুঝছো অপশন টেস্ট করতে হয়, এটা গেল। ওদের উপর চলে যায়, এটা দেখো 0.012 দিছে, তো নরমালি যদি আমরা একটু মানে তাহলে আমি তুমি কি সব ভ্যালুটা নিয়ে তাহলে ভিট করা কি হবে? বলো মাইনাস কত 1 নিচে হবে আমার কত নিচে হবে আমার হচ্ছে একটা সংখ্যা তোমাদের কাছে একটা নিলাম, এটা শূন্য হবে, যেটা শূন্য হবে তাহলে কত আসছে এখানে 11/900, এটাতে অপশনে আছে কোন নাম্বার, এটা অ্যান্সার, ঠিক আছে? সাইড করে ফেলে দেয় 3.2 পরে পরে সাধারণ অংশের নিচের কোনটি, তো এই ক্ষেত্রে কি করবা? তো এখানে নর্মালও করতে পারে, নর্মাল করতে হলে কি হবে 3 2 -3 বাই দশমিক ঠিক আছে 9 এরকম কি জিরো হবে না? বল কি বলছি আমি সময় আমার হচ্ছে দশমিকের পরে দেখা করতে, দশমিকের পরে কি এখানে তোমার অনবৃত সংখ্যা আছে? অনবৃত সংখ্যা কিন্তু নেই, তাহলে একটা নয় হোক, তাই না? আস্তে আস্তে 32 - 3 করলে হয় আমার হচ্ছে 29/9, অপশনে কি একটা আছে? নাই। এটা কারো কি ধর হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ করতে লাগবে, ঠিক আছে? ধরো একটা গানের কথা মনে পড়ে গেল, ওই যে ভগ্নাংশ 3 প্রকার একটা ভিডিও আছে না, এটার কথা। তো এটা কিন্তু নর্মাল আমরা করতে চাই, তাহলে কত হবে? এটা ইকুয়াল লেখা যায় 9 3 27, তাহলে 3/9 আর হচ্ছে 2, ঠিক আছে? তো তোমরা এভাবে করতে পারো, তোমার আনসার হচ্ছে। আর শর্ট টেকনিক বলবো, শর্ট টেকনিক শেখার জন্য এখানে আসছো, শর্ট টেকনিক বলি। তো সামনে যখন 3 আছে না, তার মানে 3 সামনে বসে যাবে 3 আছে, আর এগুলো 3 আছে, তো সামনে গুলো এমনি বাদ দিয়ে দিবা, তুমি ঠিক আছে? তাছাড়া অপশন সিলেক্ট যদি যে কিন্তু করলে দশমিক 2 2 2 আসতেছে তোমরা চেক করে, তো 1 যে 3 1 3 যে বাকি না কত আসতে পারে? 3 3 3 এর আনসার হবে না? তবে তো কি আছে 2/9 আছে, তো এর গুলো কত আসে 0.2 তাহলে অ্যান্সার কোনটা? নাম্বার, মানে যখন দেখবো সামনে গুলো একই আছে এবং দশমিকের সামনে 3 আছে, তাহলে ওটা এমনি বাদ দিয়ে দিবা। তুমি জাস্ট দশমিকের পরের জন্য এই যে একটা ভগ্নাংশ আছে ক্যালকুলেটর ওটা বসায় দেখবা যে পয়েন্ট কত আসতেছে কিনা, যদি আসে তাহলে সেটা অ্যান্সার, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট চলে যাই। আচ্ছা দেখো, এটা যদি আমরা নর্মাল নিয়মে করি তাহলে কেমন করবো? আমরা হচ্ছে তার প্রথমে কি করবো 4 7 8 সংখ্যাটা লিখলাম, এরপর মাইনাস করবো কোনটা পূর্ণপূর্ণিক বাস যেগুলো ছিল সেগুলো। নিচে কি হবে? আমার নিচে আমরা জানি এটার উপরে পূর্ণমূলিক আছে সেটা হবে, আর হচ্ছে যেটার পূর্ণমূলিক নাই, কয়টার উপরে পূর্ণমূলিক নাই? একটার উপরে নাই, মানে অনাবৃত সংখ্যা কয়টা? একটা, তাহলে একটা শূন্য নেব, এটা হিসাব করলে যা আসে সেটা আমার কি হবে? অ্যান্সার। তো নর্মাল তো আমরা এভাবে করতে পারি। ট্রিকটা কি শিখলাম? শিখলাম এরকম যদি 4 থাকে এবং সবগুলো সামনেও 4 থাকে, মানে একই থাকে, তাহলে আমাদের এটা বাদ, এটা হিসাব আমাদের বাদ। জাস্ট অপশন চেক করবো ক্যালকুলেটর দিয়ে, এগুলো যদি আমি ওপেন করি, যদি অপশন চেক করি 71/90 দেই, 71/90 কত আসে দেখো 0.7888। হ্যাঁ, অ্যান্সার দ্বারা ক নাম্বারই হবে, আমাদের অ্যান্সার ক নাম্বারই হবে। এমনি বুঝলাম, দেখো 0.7 আছে না, 0.788 মানে কি? 0.788 মানে তো 7-এর পরে পূর্ণপূর্ণিক, আর 4টা সামনে কেন আসে নাই? কারণ 4 বাদ দিছি, সবার সামনে তো 4 আছে, সেটা হিসাবে আমার ধরার দরকার নাই। আমরা জাস্ট দশমিকের পরেরটা নিব, সেটা করলে আমার হয়ে যাবে। অপশন টেস্ট করলাম, প্রথমটা হয়ে গেল। আমরা যদি আরো অপশন টেস্ট করি, এরপর আছে কি 78/9, সেটা কি হবে? সেটা দেখো 0.66 এসেছে, তার ওটা 0.6 থাক 10 পূর্ণমূলিক আসতেছে, সেটা কি আমার অ্যান্সার হবে? সেটা আমার অ্যান্সার না, বুঝছো? তাহলে এটা আমার এভাবে হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে আমাদের কোন নাম্বার। তো তাদের হয়ে গেল, এত সেটা তোমার করা লাগতেছে না, শুনলাম না? ওকে, আমরা নেক্সট চলে যাই। এবার দেখো পূর্ণগণিকের গুণ আসছে,
এটা কেমনে করবো? এটাও কিন্তু নর্মালি করতে পারো। নর্মালি যদি আমরা করি তাহলে কিভাবে করতে হবে? 3 ভাগ যদি এবার নরমাল সংখ্যা 0.3 ভাগ এটা যদি পুরোপুরি নাই নর্মালি আমরা রাখি 0.3 রাখি ইন্টু 0.6 আসে, 6কে আমরা পুরোপুরি করলে 6/9 আসে। তো এটা ক্যালকুলেটারে আমরা বসাবো। তো ক্যালকুলেটারে যদি আমরা বসাই যেটা অ্যান্সার আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকুলেটারে আমরা বসাই 0.3 ইন্টু 0.6 কত আসে? 0.18। এখন কথা হচ্ছে সরি 0.6 তো বসাবো না, আমি তো ভুল করছি এখানে। 0.6 আমরা বসাবো না, আমরা বসাবো 0.3 ইন্টু 6/9। ঠিক আছে? তো তোমরা এখানে 6 ভাগ না দিয়ে তোমরা যে এবিসি দিও তাইলে সুবিধা হবে। এবিসি মানে হচ্ছে ভাগই বোঝায়, বাট যেহেতু আমরা ব্রেকেট দিচ্ছি না, ব্রেকেট দিলে এটা দিতে হয়তো। তাহলে ইকুয়াল দাও 0.2 আসছে। 0.2 কিন্তু অনেকগুলো আসে নাই, 0.2222 আসে নাই, 0.2 আসছে। তাহলে অ্যান্সার কোনটা? তাহলে এইটা। যদি 0.2222 আসতো তাহলে অ্যান্সার হতো গ নাম্বারটা। বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা? ঘ নাম্বার। পুরোপুরি হবে না, কেন কি? কারণ হচ্ছে 0.2222 এরকম আসলে আমরা তাহলে হয়তো 0.2 অনুকোণিক, যেহেতু এরকম না, শুধুমাত্র 0.2 আসছে, 0.2 এর অ্যান্সার শুধু ঘ নম্বর। ওকে, আমরা নেক্সট যাই। এখন এইটা দেখো, এইটাও আমরা নরমালি করতে গেলে আগে আমাদের এটাকে করা লাগবে, কি বলে ভগ্নাংশ করা লাগবে। ভগ্নাংশ করার জন্য আমাদের গুণ করা লাগবে। তাহলে ডিরেক্টলি করবো, ক্যালকুলেটারেই করবো। কেমনে করবো? ধরো ক্যালকুলেটার আমি অন করলাম। এবার আমরা দশমিক সরি ব্র্যাকেট নিয়ে একটু কাজ করবো। তো প্রথমত আমরা এইটাকে একটু পুরোপুরি থেকে নরমাল ভগ্নাংশে নিয়ে যাই। তো নরমাল ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে আমাদের? করা লাগবে হচ্ছে প্রথম একটা ব্রেকেট দিয়ে নেই, ফার্স্ট ব্রেকেট। এরপর আমরা কি দিলাম 42 আছে, মাইনাস করতে লাগবে কত? 42। কেন? ওই যে নিয়মটা আমাদের। এবং ভাগ দিলাম এটাকে হচ্ছে আমরা কত দিয়ে? দুইটার পরে কোনো পরে আছে, আর তাই আমার ভাগ যাবে 99 দিয়ে। ইকুয়াল দিলে কত আসে? 42.1818। আচ্ছা, আমাদের কিন্তু ইয়াতে লাগবে, কি বলে? তো ভগ্নাংশ লাগবে না। তো ভগ্নাংশের জন্য আমরা কোনটা ইউজ করি? আমরা এবিসি ইউজ করি। তাহলে এবিসি হচ্ছে এবিসি চাপ দিলে দেখো, এবিসি চাপ দিলে 42 × 2 = 11, 2/11 আসছে। তোমরা যদি শিফট চাপে এবিসি চাপো তাহলে কিন্তু তোমার মিশ্র ভগ্নাংশ না, এটা তখন ভগ্নাংশ হয়ে যাবে, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তো তাহলে আমরা কত আসলো? প্রথমে লিখি 664/11 ইন্টু এখন 0.28। এটাকে যদি আমরা করতে চাই, নরমাল করতে চাই, তাহলে কত আসবে? 28 - 2/90। তাহলে এখন এটা গুণ করতে পারো তোমরা। আমরা প্রথমে তো 464/11 দিয়ে দিলাম ইন্টু 28 - 2 করলে কত হয়? 26, 26/90 ইকুয়াল দিলে দেখো আসায় এখানে ভগ্নাংশে আসছে। তোমরা কি করবা? এবিসি চাপ দিলে সংখ্যায় হয়ে যাবে। তাহলে 12.185858 আসছে। তাহলে 12.185858 আসছে, মানে 12.1 পরে 858585 আসছে, এভাবে আসছে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো 12.1858585 অ্যান্সার তাহলে আমাদের কি হবে এখানে? গ নম্বর। তাহলে তোমরা কি করবা? প্রথমত আগে এই যে ভগ্নাংশগুলোকে আছে এগুলোকে নর্মালে তোমরা আগে ভগ্নাংশ করে নেবা। আমার পুনঃগুণিক যেগুলো আছে দশমিকের সেটাকে নর্মালি করে নেবা। চলো আরেকটা দেখি। এটা দেখো, এটা আমরা আগে নর্মাল করে নিই। নর্মাল করলে কি করবে? তোমরা সেটাই জাস্ট নর্মাল করে নেবা। 27 - 2 বাই কত হবে? 90 ইন্টু 5/9। এটা তো শুরু করার সমস্যা নাই। এখন কীভাবে নর্মাল করতে হয়, ঠিক আছে? যে কারো সমস্যা হয় তারা আরেকটু প্রথম এগুলো দেখে নাও। এখন এটাকে জাস্ট তোমরা ক্যালকুলেটার উঠাই দিবা। তো ক্যালকুলেটার উঠাইলে আমরা কেমন উঠাবো? এই যে ওয়ান চাপে এখানে আমরা 27 - 2 করলে 25/90 ইন্টু 5/9 ইকুয়াল দিয়ে দাও। দেখো এখানে তো ইয়াতে আসতে চাই, তোমরা জাস্ট এবিসি চাপ দিয়ে চলে আসছে 0.15432। এখানে কিন্তু একটা পুনঃপুনিক নাই, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? আমরা এই কথা ভুল করছি, কথা তো ভুল দেখতেছি না। অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? 0.154 তো হচ্ছে না, 0.15। একটু দেখি ভুল করছি নাকি। 0.7 27/2/90 ঠিকই আছে। একটা পুনঃপুনিক ছিল, ওই জন্য 0 দিয়েছি। আর 5/9 ঠিকই আছে। আচ্ছা সরি, এখানে গুণ দিয়েছি আমি, এখানে তো ভাগ আছে। লক্ষ্য করছো কি এখানে কোশ্চেনের ভাগ আছে? আমি আগেরগুলো গুণ ছিল বলে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে ভাগ করে দেই। ভাগ করে দিলে আপনার অ্যান্সার মনে হয় এবারও ভুল আসবে না, ঠিকই আসছে। তো ভাগ করলে 0.5 আসছে। তাহলে পারলে এখানে ব্রেকেট দিয়ে ফার্স্ট ব্রেকেট, তাইলে আসলে আর ঝামেলা হবে না। 0.5 কোনটা? সি। তাহলে সি অ্যান্সার। বুঝছো? এভাবে করবা এগুলো, তাইলে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা নেক্সট চলে যাই। এরপরে দেখো 0.2 পুনঃপুনিক 0.4 পুনঃপুনিক। তাহলে এটা কি হবে? এটা নর্মাল করে নিলে উপরে 2/9 ভাগ আছে, আবার আমি গুণ দিচ্ছিলাম ভাগ, এটা হবে 4 বাই, দেখো
কটা পূর্ণমণিক আছে? একটার পূর্ণমণিক আছে, তাহলে 9, আর একটার উপরে নাই, তাহলে ওই জন্য 0। বিয়োগ করতেছে না কেন? কারণ দুইটাই 0 0, ওই জন্য। তাহলে আমরা এখন ক্যালকুলেটর আবার নিয়ে চলে আসবো। ক্যালকুলেটর নিয়ে এসে আমরা ক্যালকুলেটরে দিই 2/9 ভাগ 4/90, 4/90, 5 আসে। 5 অ্যান্সার, কোন অ্যান্সার? সি অ্যান্সার, দ্যাটস অল। ভুল হওয়ার কোনো চান্সই নেই। নেক্সট। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো টাইপেরই আমরা কভার করছি। তো এখন যেগুলো করবো সেগুলো হচ্ছে তোমাদের অনুশীলনীতে আসা এমসিকিউ গুলো। চলো আমরা ক্যালকুলেটর দিয়ে করি। নিচের কোনটি অমূলদ সংখ্যা বলছে? পূর্ণমূলক সংখ্যা কি পূর্ণমূলক সংখ্যাগুলো বা আবৃত সংখ্যা এখানে থাকবে, এটা কখনো অমূলদ সংখ্যা হতে পারে না। আমি এটা লিখে দিই একটু, যে আবৃত সংখ্যা কখন সবসময় মূলদ, সব সময় কি হবে? মূলদ সংখ্যা হবে। কোন সংখ্যা হবে? মূলদ সংখ্যা। তাহলে আবৃত সংখ্যা দেখলেই সেটা মূলদ বলে দিবা। প্রশ্ন চাইছে কি কোনটি অমূলদ, তাহলে তো এটা হচ্ছেই না, এটা আমরা চেকও করবো না, বাদ। এরপরে আমরা কিভাবে অমূলদ চেক করতাম? অপশন টেস্ট কিভাবে করতাম? ক্যালকুলেটরে আমাদের রুট আছে, তো রুট 15/9, যেহেতু দুইটার উপরে আছে জন্য ব্রেকেট দিলাম, 15/9 দিলাম, ব্রেকেট ক্লোজ করে ইকুয়াল দাও 1.299 আসছে। এবিসি চাপ দিবা, এবিসি চাপ দিচ্ছি বারবার, দেখো তারপরেও কোনো কাজ হচ্ছে না। তার মানে এটাই আমাদের অমূলদ সংখ্যা। কি বলছিলাম? এভাবে ভাগ করে ক্যালকুলেটরে এবিসি চাপ দিলে যদি কোনো ভগ্নাংশ না আসে, সেটাই আমার কি? অমূলদ সংখ্যা। আচ্ছা চলো আমরা এরপরটা চেক করি। এখানে কি আছে? ঘনমূল আছে। তো ঘনমূল কেমনে বার করবা? বলছিলাম শিফট চাপে তোমাদের ক্যালকুলেটরে রুট চাপবা। এবার দেখো 3 চলে আসছে এখানে, মানে ঘনমূল চলে আসছে। ব্রেকেট দিব 8 বাই কত আছে? 27। ঠিক আছে, আমার কথা হচ্ছে এখানে দুইটার উপরেই ঘনমূল আছে বলে আমরা কিন্তু দিচ্ছি, ব্রেকেট দিচ্ছি। একটা করে থাকলে আমরা ব্রেকেট দিতাম না। ইকুয়াল দাও, দেখো 2/3 চলে আসছে। এটাকে ভগ্নাংশ না? এরকম চিহ্ন মানে কি বলছি? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে কি মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে এটাও আমাদের কি? মূলদ সংখ্যা। আমরা তো অবশ্যই অ্যান্সার পাই গেছি খ, বাকিগুলো তোমার চেক করে দেখাচ্ছি আর কি। তো এরপর দেখো 5/√3 আছে। 5/√3 তো এমনি মূলদ সংখ্যা, ভগ্নাংশ হিসেবে আছে, তারপরে চেক করো। না, ভগ্নাংশ থাকলে তো মূলদ সংখ্যা হবে না, কারণ √3 আছে না, রুট হলে চেক করতে লাগবে। তো 5/√3। আচ্ছা, দুইটার সংখ্যা এখানে অমূলদ আসছে কেন? ও সরি, আমি হচ্ছে এটা যখন চেক করি ঘনঘটা, তখন কিন্তু আমি √15 দিছিলাম উপরে। তোমরা যদি দেখো, দেখো আমি √15 দিছিলাম, আসলে 16 হলে তো দাও 16 দেই। 16 দিলে এই যে ভুলগুলো কিন্তু করো না, এই ভুলগুলো করে না, তো দশমিকে আসছে, তার এটাও কি আমার মূলদ সংখ্যা? ভগ্নাংশে আসছে, এটা মূলদ সংখ্যা। এই ভুল কিন্তু করা যাবে না। এর কোশ্চেন 16/9 আছে, 15 দিচ্ছে, এই জন্য কিন্তু অমূলদ সংখ্যা হয়ে গেছিল। অমূলদ সংখ্যা কোনটা আমাদের? অমূলদ সংখ্যা হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, এইভাবে তোমরা অপশন টেক করতে পারো। এরপরে দেখো ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এটা বইয়ে নিয়ে আছে। 4টি ক্রমিক সংখ্যা হলে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে তার সাথে সবসময় 1 যোগ করতে হবে। তার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এটা মনে রাখবা। 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এর সাথে কত যোগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে 1 যোগ করলে। তোমাকে বললো, সরি, আচ্ছা, তোমাদের বইয়ে বলা আছে যে 4টি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি সঠিক? 4টি ক্রমিক সংখ্যার গুণফল তাহলে করছি কিন্তু আমরা A ইন্টু B ইন্টু C ইন্টু D। এই গুণফলের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? 1 যোগ করলে। ঠিক আছে, তো যদি আমরা একটা উদাহরণ দেখি, ধরো 2 3 4 5, আমার 4টা এর সবগুলো যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 4 5 20, 20 3 হচ্ছে আমার 60, 60 দিয়ে হচ্ছে 120। 120 পূর্ণবর্গ সংখ্যা না, এর সাথে 1 যোগ করলে কত আসে? 121। 120 পূর্ণবর্গ সংখ্যা। চেক করি আমরা, এই যে √ওভার দিয়ে 121। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে পূর্ণবর্গ সংখ্যা। দেখো 11 আসছে, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? বুঝছো? চলো আমরা নেক্সট চলে যাই। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ওই যে প্রথম ক্লাসে বলছিলাম, আমার একবার 4 4 2 2 4 3 2 2 3 2 1। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বলছে। কি বলছিলাম? 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা? 4টা। 1 থেকে 20 পর্যন্ত কয়টা? 8টা। তারপর 1 থেকে 30 পর্যন্ত কয়টা? 10টা। এভাবে মনে রাখবা। তাহলে 1 থেকে কখন চাইছে? 1 থেকে 10 পর্যন্ত চাইছে, অ্যান্সার কয়টা হবে? 4। তখন পূর্ণ সংখ্যার সেট চাইছে। পূর্ণ সংখ্যার সেট কি? পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমার, এখানে কিন্তু 4 -4 -2 আছে, 1 2 তো নাই। এখানে দেখো -2 -1 0 1 2 আছে, এটা অ্যান্সার। পূর্ণ সংখ্যা কি? শূন্য সবগুলাই হবে। স্বাভাবিক সংখ্যা হলে কিন্তু এটা অ্যান্সার হইতো না। ঠিক আছে, আর এটা জোড় সংখ্যাগুলো আছে, তার জোড় সংখ্যার সেট এটা। আর এটা বিজোড়, তারপর এটাতে বিজোড় সংখ্যাগুলো আছে, বাট ছিল তো বিজোড় না। যাই হোক, এই আর কি অ্যান্সার এটা। এরপর চলে যাই, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এইটাই প্রশ্ন আসলে কি করবা? পুরো অপশন টেস্ট করবে একটা একটা করে।
কেমনে? বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা চেক করবা। বিজোড় সংখ্যা কোনটা? 1 1 এর বর্গ করলে কত আসে? 1ই আসে। 3 এর বর্গ করলে কত আসে? 9 আসে। তারপর তোমার হচ্ছে 5 এর বর্গ করলে কত আসে? 25 আসে। তার মানে কি দেখো বর্গগুলো কি হচ্ছে? বিজোড় সংখ্যায় হচ্ছে। তার মানে কি এটা কারেক্ট। এখন এরপরে কি বলছে? দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যা আমরা গুণ করে দেখি 2 আর 4 গুণ করলে কত আসে? 8 আসে। তার মানে এটাও আমার ঠিক আছে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। আর পূর্ণবর্গ নয় এমন ধরো রুট 3 যদি করি এটা কি মূলদ সংখ্যা হবে? চেক করো তোমরা ক্যালকুলেটর। হয়তো জানি ক্যালকুলেটর চেক করতে হয়। রুট 3 দেখো 1.8 আমরা দিলাম এবিসি লিখলাম, তার কিছু হচ্ছে না। তার মানে কি অমূলদ সংখ্যা। তার মানে 3 নাম্বারটা হচ্ছে না। অ্যান্সার কোনটা? 2। ঠিক আছে, ওকে নেক্সট। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল চাইছে, তো আমরা লিখি 1 2 3। তাহলে 1 2 3 আমরা যদি গুণ করি তাহলে কত আসে? তোমার হচ্ছে 2 3 6 আসে, আর 1 6 6। আমরা আরেকটা চেক করি, এরপর আমরা নিলাম 2 3 4। তাহলে 2 3 4 যদি আমরা করি 2 3 হচ্ছে আমার 2 3 6 6 আর 4 24। তাহলে আমার অপশনগুলো মধ্যে দেখো 5 দিয়ে কি ভাগ যায়? এটাও যায় না, এটাও যায় না। 6 দিয়ে কি যায়? হ্যাঁ 6 দিয়ে এটাও যায়, এটাও যায়। 6 4 24, 6 1 6। 7 দিয়ে দেখো, 7 দিয়ে কিন্তু এটা যায় না, এটা কি যায়? এটাও যায় না। 11 দিয়ে যায়, যায় না। তাহলে অ্যান্সার কোনটা? হচ্ছে আমার 6। যদি এরকম প্রশ্ন আসে তো চেক করে নিবা, অপশনগুলো একটা করে চেক করবা। এখন এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ বি দুইটাই ক্রমিক জোড় সংখ্যা বলছে, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? জোড় সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা হবে। ঠিক আছে, আর বি স্কোয়ার যদি আমরা বর্গ করি তাহলে সেটাও জোড় সংখ্যা হবে। তার মানে হচ্ছে দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? ভালো প্রশ্ন। তাহলে আমরা একটা ধরলাম, এবার ধরে নিলাম যে 2 একটা জোড় সংখ্যা, আরও একটা জোড় সংখ্যা। ঠিক আছে, কারণ 2 এর স্কোয়ার করে যদি আমরা করি তাহলে 4 এর 16, আর এই দুইটা আমার মানে চান্স নাই। এখন এ স্কোয়ার প্লাস 1 যদি করি, 2 স্কোয়ার প্লাস 1 কত হয় দেখো? 2 স্কোয়ার প্লাস 1 করলে 5 হয়, আর 4 এর সাথে 4 স্কোয়ার যোগ করে 1 করলে কত হয়? 4 4 16 আর 17। তাহলে তো দুইটাই অ্যান্সার হওয়ার কথা। সরি 2 আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে আমার এইটা। ঠিক আছে, 2 যোগ করলে তো আর জোড়া আসবে না, বিজোড় হয়ে যাবে, জোড়া চলে আসবে। 4 4 16 আর 2 হচ্ছে 18। ঠিক আছে, তো কেন জানি আমি একটু ভুল দেখতেছি, তোমরা একটু দেখে নিও। সাধারণ কারণ তো ওই জন্য হয়তো। এ বি দুটি পূর্ণবর্গ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কি বলছে? এ স্কোয়ার প্লাস বির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ছোটবেলায় প্রশ্ন করছো না, এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হবে রে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এখানে হবে 2ab। যোগ করলে আর পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এদের পূর্ণবর্গ বোঝাচ্ছে। ঠিক আছে, আমি বুঝছো? আশা করি বুঝছো। ওকে নেক্সট। ওকে শেষ, ফাইনালি আমাদের 1 নাম্বার অধ্যায় শেষ। তো এখন তোমরা এক্সামের জন্য আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে, তারপরে হচ্ছে টপিক ওয়াইজ 2টা ক্লাস নিলাম, 2টা ক্লাসে আলাদা আলাদা 2টা এক্সাম দিতে পারবে তোমরা। একটা এক্সাম আজকে গুলো এক নিয়ে একটা এক্সাম। এর জন্য কি করতে হবে? ডিসক্রিপশন বক্স চেক করবা, ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, পেজের লিঙ্ক আছে। তো সেগুলো গেলেই তুমি হচ্ছে এক্সাম লিঙ্ক পেয়ে যাবা, সেখানে তুমি যে কোনো সময় এক্সামটা দিতে পারবা। বুঝছো আমার কথা? ওকে ঠিক আছে, ডান। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে কোনোতে শুরু করবো সেটা আমাকে জানাও। অনেকেই ত্রিকোণমিতির কথা বলছো, ট্রাই করবো ত্রিকোণমিতি শুরু করার। এরপরে তোমরা কোনটা চাও সেটা আমাকে বলিও, আর কেমন লাগতেছে ক্লাসগুলো সেটাও জানাও। ফ্রেন্ডদের শেয়ার করো, আশা করি সবাই অনেক উপকার হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।